লাস্ট দিন আমরা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা তরল পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে জানব। উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের মতন কিন্তু তরল পদার্থেরও প্রসারণ ঘটে থাকে। তো কঠিন পদার্থ নির্দিষ্ট আকার থাকায় দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্রফল বরাবর, আয়তন বরাবর 3 রকমের প্রসারণ দেখা যায়, এ সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন আছে। তো তরলের ক্ষেত্রে যে তাপীয় প্রসারণ আমরা দেখি তার মধ্যে আয়তন প্রসারণ কিন্তু উল্লেখযোগ্য। তো আজকে আমরা তরলের আয়তন প্রসারণ তথা তরলের তাপীয় প্রসারণ নিয়ে ফার্স্টে আলোচনা করব। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, এই জন্য কি হয়, তরল পদার্থকে সবসময় কোনো পাত্রে রেখে আমরা উত্তপ্ত করি। এর ফলে তাপ প্রয়োগের ফলে কি হয়, তাপ যেমন ওই তরলের প্রসারণ ঘটে, তেমনি ওই পাত্রের প্রসারণও ঘটে। এই জন্য কিন্তু তরলের ক্ষেত্রে আমাদের 2 ধরনের প্রসারণ সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে আপাত প্রসারণ এবং একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো জিনিসটা একটু বুঝে নিই। যদি পাত্রের প্রসারণটা উপেক্ষা করি, দিয়ে প্রসারণ ক্যালকুলেট করি বা যে প্রসারণ মাপা হয়, সেটা কিন্তু হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণকে যখন উপেক্ষা করব তখন যে প্রসারণ পাচ্ছি, তো সেটা হচ্ছে আমার আপাত প্রসারণ। আর তরলের আপাত প্রসারণের সাথে তরলের যে প্রসারণ, এক্সট্রা যে প্রসারণটা পাওয়া যাচ্ছে, সেটা যখন যোগ করব, সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশন। তাহলে 2 রকমের এক্সপ্যানশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপ্যানশন, একটা হচ্ছে রিয়েল এক্সপ্যানশন। এবার আমরা সংজ্ঞাগুলো একটু জেনে নিই। প্রথমে আমরা আসছি, তাহলে 2 রকম প্রসারণ তো আমরা জানলাম। এবার আমরা দেখব হচ্ছে এদের গুণাঙ্কের কথা, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের ব্যাপারে। তো আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা এর সংজ্ঞা হিসেবে বলতে পারি, কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। আর প্রকৃত প্রসারণের যদি আমরা সংজ্ঞা দিই, তাহলে আমরা এটা বলতে পারি, কোনো তরলের উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। আমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথমেই দুটো জিনিস ধরে নিয়েছি। θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন হচ্ছে V1 সেন্টিমিটার কিউব এবং θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আপাত আয়তন হচ্ছে V2 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে উষ্ণতা কি পরিবর্তন ঘটল, θ2 - θ1 ডিগ্রি, এবং তার ফলে তরলের আপাত প্রসারণের আয়তনের কত পরিবর্তন ঘটলো, V2 - V1। এবার এখান থেকে যদি এটা কি হলো, θ2 - θ1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তনের আপাত প্রসারণ হলো V2 - V1 সেন্টিমিটার কিউব। এবার যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি এবং একক আয়তনের ক্ষেত্রে বা প্রতি একক আয়তনে আপাত প্রসারণ বের করি, তাহলে কি হবে, তাহলে আমরা এটা বলতে পারবো V2 - V1 বাই প্রকৃত আয়তন কত ছিল, তরলের V1 সেন্টিমিটার, ইন্টু কি ছিল, উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, θ2 - θ1, বা উষ্ণতা পরিবর্তন হয়েছে θ2 - θ1, θ2টা হচ্ছে θ1 এর চেয়ে বড়। তাহলে এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত আয়তন যে রাশিমালা পেলাম, সেটা আমরা আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী, এটাই কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী যাকে আমরা লিখবো গামা এ হিসাবে, এটা লেখা হয়েছে গামা দিয়ে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করে আমরা কঠিনের ক্ষেত্রেও শিখেছি, কিন্তু গামা এর নিচে এটা দেওয়া হয়েছে কারণ এটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এরপর হচ্ছে অ্যাপারেন্ট, তার জন্য গামা তার নিচে সাপেক্ষে আমরা এ ইউজ করেছি। তাহলে গামা এর রাশিমালা আমরা আলটিমেটলি কি পাবো, V2 - V1 বাই V1 θ2 - θ1। আমি আরেকবার রিপিট করছি, গামা এ ইজিক্যাল টু কি হচ্ছে, তরলের আপাত প্রসারণ যেটা V2 - V1 বাই প্রকৃত প্রসারণ বা প্রাথমিক আয়তন, যেটা প্রাথমিক আয়তন ছিল V1 ইন্টু ছিল উষ্ণতা বৃদ্ধি, হচ্ছে θ2 - θ1। এবার এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করে V2 ভ্যালু বের করে, আমরা এই সেম জিনিস আমরা কঠিনের ক্ষেত্রেও দেখেছি। তো তাহলে V2 ইজিক্যাল আমরা ডাইরেক্ট লিখতে পারি, V1 কমন যাবে 1 প্লাস গামা এ θ2 - θ1। তাহলে এটা হয়ে গেল আমরা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, এবং এটা হচ্ছে তরলের
পরবর্তীকালে মানে থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের যে আপাত আয়তন হবে সেটা হচ্ছে আমার V2। এই সমীকরণ থেকে আমরা সহজেই V2 মানটা বের করতে পারবো। আর এখানে যে গামা এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা দেখে নেব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এই রাশিমালা নির্ণয় করার জন্য আমরা প্রথমে দুটো জিনিস ধরে নিয়েছি। ধরি থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন হচ্ছে V সেন্টিমিটার কিউব এবং উষ্ণতা বৃদ্ধি করলাম। থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের প্রকৃত আয়তন হচ্ছে VR, আর ফর রিয়েল। তাহলে এই দুটো জিনিস আমরা এখানে ধরে নিলাম। এখানে উষ্ণতা বৃদ্ধি কত হলো? থিটা 2 মাইনাস থিটা 1 উষ্ণতা বৃদ্ধি হলো এবং তারপরে আয়তনের পরিবর্তন কত ঘটলো? প্রথমে ছিল V, পরবর্তীকালে হয়ে গেল VR। আয়তনের পরিবর্তন ঘটলো VR মাইনাস V সেন্টিমিটার কিউব। একই রকমভাবে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই এবং একক আয়তনের ক্ষেত্রে এই রাশিমান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখানেও প্রথমে আয়তনের পরিবর্তন মানে VR মাইনাস V বাই প্রকৃত যে আয়তনটা মানে V ইন্টু কী হবে? বাই হবে থিটা 2 মাইনাস থিটা 1 মানে উষ্ণতা পরিবর্তন। তাহলে গুণাঙ্কের সংখ্যা অনুযায়ী এই জিনিসটা কি হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা লিখব হচ্ছে গামা আর হিসাবে। ওখানে যেমন গামা এ দিয়েছিলাম, এখানে হচ্ছে গামা আর, আর ফর রিয়েল। তাহলে এটাকে আমরা লিখতে পারি গামা আর ইজ ইকুয়াল টু VR মাইনাস V বাই V থিটা 2 মাইনাস থিটা 1। একই রকমভাবে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে দিয়ে আমরা ভির ভ্যালু বা VR এর ভ্যালু থেকে বের করি, তাহলে আমরা VR ইজ ইকুয়াল টু লিখতে পারবো V কমন যাবে 1 প্লাস গামা আর থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখান থেকে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সমীকরণটি প্রতিষ্ঠা করতে পারলাম। এবার আমরা এই দুই প্রসারণ গুণাঙ্কের একক বের করার চেষ্টা করি। আমরা কঠিনের ক্ষেত্রেও দেখেছি যে প্রসারণ গুণাঙ্কের একক কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা বাই ডিগ্রি সেন্টিগ্রেড অর কেলভিন ইনভার্স হয়। এসব পদ্ধতিতে আমরা বাই কেলভিন বা কেলভিন ইনভার্স বলতে পারি। এক্ষেত্রেও আমরা তরলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্ক দুটোরই কিন্তু ইউনিট আমরা পাবো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং কেলভিন ইনভার্স। এই দুই প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটি কোশ্চেন অনেকবারই এক্সামে আসে, সেটা হচ্ছে যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। তো এটার উত্তর সম্বন্ধে যদি বলি তাহলে বলতে হবে তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটি হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কারণ তরলের আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর সরাসরি নির্ভরশীল। একই তরল সমপরিমাণ বিভিন্ন উপাদানের পাত্রে রেখে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার প্রসারণ কিন্তু পরিমাপের কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন রকম হবে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে। কারণ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদান নিরপেক্ষ, মানে পাত্রের উপাদান কি নিচ্ছি সেটার উপর কিন্তু নির্ভরশীল নয়। তাই যে পাত্রেই রাখা হোক না কেন নির্দিষ্ট উষ্ণতায় তরলে যে প্রকৃত প্রসারণ হবে সেটা কিন্তু নির্দিষ্ট থাকবে। তাই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজিক্যাল টু কি বলতে পারি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই জিনিসটি সবাই খেয়াল রেখো। তরলের প্রসারণ বোঝার জন্য আমরা হাতে কলমে একটা পরীক্ষা নিচ্ছি। ছবিতে দেখতেই পাচ্ছ এক্ষেত্রে আমরা একটা ছিপিযুক্ত কাঁচের ফ্লাস্ক নিয়েছি এবং সে ছিপির মধ্যে দিয়ে আমরা একটা সরু কাঁচনল প্রবেশ করেছি এবং তার উপর একটা স্কেল যুক্ত করেছি। এবার আমরা ওই কাঁচের ফ্লাস্কে একটা রঙিন তরল দিয়ে পূর্ণ করেছি। এবার ওই ফ্লাস্কটা কী হচ্ছে গরম জলে পরিপূর্ণ করে পাত্রে দুটো ডোবানো হয়েছে এবং ওই স্কেলে দেখো 3টে পয়েন্ট দেখে বুঝতে পারছো, A পয়েন্ট, B পয়েন্ট এবং C পয়েন্ট আছে। তো যখন আমরা ডোবানো শুরু করলাম, ডোবানোর পর তরলের যে লেভেল সেখানে A থেকে Bতে এলো। এবার গরম জল ছিল বুঝতে পারছো, তাহলে কি হবে লেভেল আস্তে আস্তে উঠতে শুরু করবে তরলের লেভেল এবং আস্তে আস্তে লেভেল উঠতে শুরু করে B পয়েন্ট থেকে আবার কিন্তু পুনরায় C পয়েন্টে এবং C পয়েন্টে এসে স্থির হলো। তো কেন এটা হলো? ফ্লাস্কটিকে গরম জলে ডোবানোর জন্য কি হয়, কাঁচ গরম জল থেকে তাপ সংগ্রহ করে নিজে প্রসারিত হয়। এবার কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী,
তার জন্য কিন্তু খুব সহজ বা তাড়াতাড়ি কিন্তু ওই তাপটাকে ফ্লাক্সের ভিতরে তরলে সঞ্চালিত করতে পারেনি। এই জন্যই কিন্তু প্রথম ক্ষেত্রে লেভেল কিন্তু নেমে গেছিলো, সে কথাটা বলেছিলাম, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নেমেছিল, সে কথাটা বলেছিলাম। এবার যখন অনেকটু পর কাঁচের মাধ্যমে সেই তাপটা সঞ্চালিত হয়, তখন কী হবে, লেভেল আবার উপরে উঠতে শুরু করে এবং গোটা তরলে যখন স্থির অবস্থায় বা স্থির তাপমাত্রায় চলে আসে, তখন তরলের লেভেল সি পয়েন্ট এসে স্থির হয়। তাহলে এই পরীক্ষা থেকে কী বোঝা যায়, নলের যে এবি, বিসি এবং এসি দৈর্ঘ্যের আয়তন হচ্ছে, এবি কোনটা, এবি হচ্ছে পাত্রের প্রসারণ, বিসি যে পোর্শনটা সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, আর সিএ বা এসি দৈর্ঘ্যের প্রসারণ হলো তরলের আপাত প্রসারণ। এবার যেহেতু ছবি দেখে আমরা ছবি থেকে এই চিত্রানুসারে বুঝতে পারছি বিসি ইজিক্যাল টু এবি প্লাস এসি, সুতরাং আমরা সহজেই বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ ইজিক্যাল টু পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। কঠিন ও তরল পদার্থের মতন কিন্তু তাপ প্রয়োগে গ্যাসেরও প্রসারণ হয়, কিন্তু গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় এর দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না, শুধুমাত্র আয়তনে কিন্তু প্রসারণ দেখা যায়। তো গ্যাসের প্রসারণে যদি কথা বলি, তাহলে তাপ প্রয়োগে গ্যাসের প্রসারণ কিন্তু কঠিন বা তরলের চেয়ে অনেক অনেক গুণ বেশি হয় এবং কিছু সামান্য উষ্ণতা পার্থক্যেও গ্যাসের প্রসারণ, সব গ্যাসের প্রসারণ কিন্তু সমান হয়, যা কঠিন বা তরলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তো যাই হোক, তো এবার আমরা গ্যাসের প্রসারণ সম্বন্ধে পড়ব। প্রথমে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে জেনে নেব। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের আগে আমরা ফার্স্টে চার্লসের সূত্র যেটা পড়েছিলাম, সেই চার্লসের সূত্রটা দেখব। চার্লসের সূত্র সম্বন্ধে আমরা সবাই জানি, তা আমি আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। চার্লসের সূত্র অনুযায়ী চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই চার্লসের সূত্র থেকে কিন্তু আজকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের কিন্তু আমরা রাশিমালা নির্ণয় করব। দেখে নেব গ্যাস আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের প্রমাণ করার জন্য আমরা চার্লসের সূত্রের সাহায্য নেব। প্রথমে আমরা ধরে নেব কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছি, যার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হবে সেটা হচ্ছে V0 এবং যে কোনো একটা প্রদত্ত উষ্ণতা থিটা ধরনের নাম, সেটা 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, যা খুশি হতে পারে। থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন হচ্ছে ভি থিটা। এটা আমরা ফার্স্টে কনসিডার করে নিলাম। তাহলে এক্ষেত্রে আয়তনের পরিবর্তন কি হলো? এক্ষেত্রে আয়তনের পরিবর্তন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি থিটা। তাহলে এক্ষেত্রে থিটা -0, যদি ওটা লেখা অর্থহীন তাও আমি অঙ্কের খাতিরে লিখছি আপাতত। থিটা -0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তনের পরিবর্তন কি হলো? ভি থিটা মাইনাস V0। একই রকমভাবে আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন করি এবং একক আয়তনের ক্ষেত্রে করি, তাহলে এই ক্ষেত্রে কি বসাবো? একই রকমভাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করছি এবং একক আয়তনের ক্ষেত্রে বসাচ্ছি। তাহলে ভি থিটা মাইনাস V0 বাই প্রাথমিক যে আয়তন ছিল V0 বাই উষ্ণতা পরিবর্তন মানে থিটা -0। এবার এটা আমি কি লিখি, তাহলে কি হবে? ভি থিটা মাইনাস V0 বাই V0। এবার থিটা -0 নিশ্চয় লেখা অর্থহীন, তাই আমরা এবার ফাইনালি লিখলাম থিটা। এবং এইটা হবে কি? এটা হবে আমার আয়তন প্রসারণের গুণাঙ্ক। যদি সংজ্ঞাটার কথা ভাবি, তাহলে কি বলেছিলাম? চাপ স্থির রাখা আছে, স্থির ভরের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড যদি নিয়ে আসে বা কোনো একটা 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তাহলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। মানে এই রাশিমালাটা কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা দিয়ে লিখি, সেই গামার সাথে কিন্তু নিউমেরিক্যাল ইকুয়াল। তাহলে গামা ইজ ইকুয়াল টু, মানে গামাটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক
ভি থিটা মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু থিটা। এটা হচ্ছে আমার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে যদি আমরা ভি থিটার ভ্যালু বের করি তাহলে আমরা লিখতে পারি আগেরগুলোর মতোই সেকেন্ড ব্র্যাকেট কামান নিয়ে সেকেন্ড ব্র্যাকেট নেব 1 প্লাস গামা, এখানে থিটা মাইনাস থিটা জিরো লেখার দরকার নেই, তাহলে 1 প্লাস, তাহলে এটা আমার হয়ে গেল আলটিমেট রাশিমালা। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যতগুলো গ্যাস আছে প্রত্যেকটা গ্যাসের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় এবং এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/273 ডিগ্রি। এটা সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি কেলভিন।